সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো নটর ডেম কলেজ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকে আমার এটা তৃতীয় লেকচার, বৃত্ত নিয়ে পড়ছিলাম আমরা। আগের দুটি লেকচারে আমরা বৃত্তের কিছু বেসিক ধারণা নিয়েছিলাম প্রথম লেকচারে, দ্বিতীয় লেকচারে ওই সংক্রান্ত কিছু অঙ্ক করেছিলাম। আজকে 3 নম্বর লেকচারেও আমরা কিছু প্রবলেম সলভ করব এবং ওই প্রথম দুই ক্লাসের ধারাবাহিকতা নিয়ে। আমাদের প্রথম দুই ক্লাসে যে সূত্রগুলো আমরা পড়েছি প্রথম ক্লাসে এবং পরের ক্লাসে যে অঙ্কগুলো অ্যাপ্লাই করেছি, ওই একই টাইপের কিছু অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের লেকচার শুরু করে দিই। দেখো, সমস্যা নম্বর 1 আমাকে বলা হচ্ছে এত সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করার শর্তগুলো লিখো। এটা একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ। এটা বৃত্ত হতে গেলে কি কি শর্ত আমাকে মানতে হবে সেটা আমাকে দেখতে হবে। আমি বোর্ডে আগে দিয়ে গেলে কি লিখেছিলাম, এদিকে দেখো, এই যে এই সমীকরণটা আমার ওখানে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই সমীকরণটা কখন বৃত্ত হবে? তাহলে দেখো, আমরা বৃত্তের বৈশিষ্ট্যগুলো কি পড়েছিলাম ফার্স্ট লেকচারে, একটু দেখি আবার। এক্স ও ওয়াই এর দ্বিঘাত বহুপদী সমীকরণ, এক্স ও ওয়াই এর দ্বিঘাত বহুপদী সমীকরণ হতে হবে। তার মানে এক্স এবং ওয়াই এর সর্বোচ্চ মাত্রা থাকবে 2 এবং বহুপদী হইতে পারবে। মানে কি, এক্স এবং ওয়াই যেগুলো থাকবে ওইগুলো পাওয়ার কি হইতে হবে, বহুপদীর যে শর্ত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। তাহলে এখানে একটু খেয়াল করো, আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এখানে দেখো, এক্স স্কোয়ারের সহগ হলো এ এবং ওয়াই স্কোয়ারের সহগ হলো বি, দুইটাই অজানা রাশি। তাহলে এইটা যদি আমার বৃত্ত হতে হয় তাহলে অবশ্যই এই এ এবং বি এর মানটা সমান হতে হবে। তাহলে প্রথম শর্ত কি দাঁড়াবে, এ ইজ ইকুয়াল টু কত হইতে হবে, বি হতে হবে। ওকে, তারপরে আসি 2 নম্বর শর্তে, যে xy সংবলিত পদ থাকবে না। xy সংবলিত কোনো পদ আমার বৃত্তের সমীকরণে থাকবে না। কিন্তু আমার এখানে দেখো একটা xy সংবলিত পদ এখানে আছে, দেখো এই যে h - 2 * xy। তাহলে আমাকে এই পদটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে আমরা কিভাবে এই পদটাকে ভ্যানিশ করতে পারি? তাহলে আমাকে এই পদটা যদি ভ্যানিশ করতে হয় তাহলে অবশ্যই এই xy এর সহগ কত হতে হবে, 0 হতে হবে। তাহলে xy এর সহগ 0 হওয়া মানে কি, xy এর সহগ এখানে আছে কত, h - 2, এটা ইকুয়াল টু 0 হওয়া মানে h ইজ ইকুয়াল টু 2, দ্যাট ইজ a ইজ ইকুয়াল টু b হতে হবে। এবং h ইকুয়াল টু যদি 2 হয় তাহলে আমার দুইটা কন্ডিশন মানলো। 3 নম্বর কন্ডিশন কি, g² + f² - c > 0। 3 নম্বর কন্ডিশন হলো g² + f² - c > কি হতে হবে, 0 হতে হবে। তাহলে এই তিনটা শর্ত যদি মানে তাহলে একমাত্র এই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। তাহলে এটা হলো আমার আনসার। এই সমীকরণটা বৃত্তের সমীকরণ নির্দেশ করার শর্ত হলো a = b হতে হবে, h = 2 হতে হবে এবং g² + f² - c > কি হতে হবে, 0 হতে হবে। ঠিক আছে? ওকে, আমরা একই অঙ্কের আরেকটা অংশ আছে, সেই অংশে যাই। দ্বিতীয় অংশে দেখো, দ্বিতীয় অংশে একটা ইকুয়েশন দেওয়া আছে x² + y², x² + y² + 4x - 6y + 7 = 0। দেখো 2 নম্বর অংশে কি বলা আছে, x² + y² + 4x - 6y + 17 = 0। দেখো, তাহলে এখানে দেখো এই সমীকরণটি কোনো বাস্তব বৃত্ত সূচিত করে না। আমাকে দেখাইতে হবে এই সমীকরণটা একটা বাস্তব বৃত্ত সূচিত করে না। আচ্ছা, বাস্তব বৃত্ত সূচিত করার জন্য দেখো আমাদের 3টা শর্ত ছিল, একটু মনে করে দেখো। প্রথম শর্ত ছিল যদি g² + f² - c > 0 হয় তাহলে হয় বাস্তব বৃত্ত, বাস্তব বৃত্ত। 2 নম্বর ছিল g² + f² - c = যদি 0 হয় তাহলে ছিল বিন্দু বৃত্ত। 3 নম্বর হলো g² + f² - c < 0 হলে অবাস্তব বৃত্ত। তাহলে একটু খেয়াল করো, বাস্তব বৃত্ত সূচিত করে না মানে কি, যে এই বৃত্তটা একটা অবাস্তব বৃত্ত হবে। তাহলে অবাস্তব বৃত্ত হওয়ার জন্য আমার কি হইতে হবে, অবশ্যই g² + f² - c < 0 হতে হবে। তাহলে আমরা দেখি যে এইখান থেকে g f c এর মান বের করে দেখি ওই g² + f² - c এর মানটা 0 থেকে ছোট কিনা। যদি 0 থেকে ছোট হয় তাহলে সেটা কি হয়ে যাবে, অবাস্তব বৃত্ত হবে। তাহলে এখন এখান থেকে g f c এর মান কিভাবে বের করব, এটাকে আমরা একটু সাজাবো এরকম স্ট্যান্ডার্ড আকারের সঙ্গে মিল রেখে, +2 * 2 * x +2 * -3 * y + 17 = 0।
তাহলে একে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। কি পাচ্ছি? g এর মান 2, f এর মান হলো -3 আর c এর মান 17। তাহলে এখন আমার দরকার হলো g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c এর মান। g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইজ ইকুয়াল টু, যেহেতু c এর মান 2, তাহলে 2 স্কয়ার 4 9 মাইনাস 17, তাহলে 13 মাইনাস 17 ইজ ইকুয়াল টু -4 যা লেস দেন 0। অতএব বৃত্তটি কি? অতএব বৃত্তটি বাস্তব বৃত্ত সূচিত করে না। তো করে না। এই হলো আমার প্রথম সমীকরণের প্রথম অঙ্কের সমাধান। এখন আমরা চলে যাব দ্বিতীয় সমস্যায়। দেখো দ্বিতীয় সমস্যা কি বলছে? একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4 5। একটা বৃত্ত বের করতে বলছে যার কেন্দ্র 4 5 এবং বৃত্তটি এত বৃত্তের কেন্দ্রগামী। তাহলে আমার এখানে যে বৃত্তটা দেয়া আছে আমি একটু সেটা লিখি, পরে চিত্র আঁকতেছি। দেখি, দেখো আমার কি কি দেয়া আছে বৃত্তটা? x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। দেখো তাহলে এর কেন্দ্র কত? এর কেন্দ্র, তাহলে আমাদের একটা শর্টকাট পদ্ধতি ছিল যে কেন্দ্র বের করার জন্য x এবং y এর সহগকে আমরা -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের ভুজকটি পাই, তাই তো? তাহলে এখানে দেখো কেন্দ্রের x এর সহগকে ভাগ করব -2 দিয়ে, x এর সহগ 4, -2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি -2, এবং y এর সহগ -6, -2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত? +3। অবশ্যই তোমরা দেখে নিবা যেন এই শর্টকাট পদ্ধতিতে কেন্দ্র বের করতে গেলে অবশ্যই x স্কয়ার এবং y স্কয়ারের সহগ 1 থাকতে হবে। যদি x স্কয়ার এবং y স্কয়ারের সহগ 1 না থাকে তাহলে কিন্তু আমরা এই শর্টকাট পদ্ধতিতে কেন্দ্র বের করতে পারবো না। তখন আমরা x স্কয়ার এবং y স্কয়ারের সহগকে 1 বানিয়ে তারপরে x এর সহগ এবং y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের ভুজকটি পাবো। ওকে, তাহলে এখন দেখো আমরা কেন্দ্র পেয়ে গেছি। এখন আমার প্রশ্নে কি বলছিল? দেখো প্রশ্নে আমাকে একটা বৃত্ত বের করতে বলছিল যে বৃত্তের কেন্দ্র 4 5 ছিল এবং এই বৃত্তের কেন্দ্র মানে এই বিন্দু দিয়ে যাবে। তাহলে আমি যদি একটু চিত্রটা আঁকি তাহলে একটু দেখো চিত্রটা কেমন হবে। সাপোজ আমাকে এই বৃত্তটা বের করতে বলছে, এই বৃত্তটা আমি বের করব। এই বৃত্তের কেন্দ্র হলো কত? 4 5। প্রশ্ন দেখো তাহলে আমি যদি চিত্রটা আঁকি তাহলে কি হবে? দেখো আমাকে এরকম কন্ডিশনে বলছে, ধরলাম এই বৃত্তের কেন্দ্র হলো 4 5, এই বৃত্তের কেন্দ্র 4 5 এবং এটা আমাকে বের করতে বলছে 4 5 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমি বের করব। আর এটা হলো আমার এই 1 নং বৃত্ত। সাপোজ এটা আমার কি 1 নং বৃত্ত। আচ্ছা, এই 1 নং বৃত্তের কেন্দ্র কত? -2 3। তাহলে একটু খেয়াল করে দেখো আমাকে প্রশ্ন বলছিল কি? প্রশ্ন বলছে 4 5 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত বের করো। তাহলে আমাকে এই বৃত্তটা বের করতে হবে। তাহলে এই বৃত্তটা কি করবে? এই 1 নং বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। এই হলো আমার কন্ডিশন। এখন দেখো আমরা দ্বিতীয় লেকচারে পড়েছিলাম যে বৃত্তের তো দুইটা সমীকরণ আছে, যে কোন সমীকরণ দিয়ে আমরা কোন অঙ্ক করব। বলেছিলাম যদি কেন্দ্র ব্যাসার্ধের দুইটাই বা যে কোনো একটা যদি দেয়া থাকে তাহলে আমরা প্রথম সূত্র ইউজ করব, আবার যদি কোনোটাই দেয়া না থাকে তাহলে আমরা কি সাধারণ সমীকরণ ইউজ করব। তাহলে এখানে দেখো আমাকে যে বৃত্তটা বের করতে বলছে তার কেন্দ্র দেয়া আছে না? যেহেতু কেন্দ্র দেয়া আছে তাহলে আমি প্রথম সূত্রটা ইউজ করব। তো প্রথম সূত্রটা ব্যবহার করতে গেলে আমার ব্যাসার্ধ লাগবে, এখানে তো ব্যাসার্ধ নাই। তাহলে আমি ব্যাসার্ধটা ধরে নিব। মনে করি বৃত্তের ব্যাসার্ধ r, মনে করি বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r। সুতরাং 4 5 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? x মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কয়ার প্লাস y মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। এখন আমার কাজ হলো এই r স্কয়ার বা r এর মানটা বের করা। তাহলে r এর মানটা কিভাবে বের করব? তাহলে দেখো আমার একটা অজানা রাশি, তাহলে একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনটা কি? যে এই বৃত্তটা মানে 4 5 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা 1 নং বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে 1 নং বৃত্তের কেন্দ্র কত? -2 3।
তাহলে অবশ্যই কি আমার এই 2 নং বৃত্ত কি -2 বিন্দু দিয়ে যাবে। দেখো প্রশ্ন মতে 2 নং বৃত্ত -2 3 বিন্দুগামী। তাহলে খেয়াল করো, আমরা আরো জানি যে একটা বৃত্ত যদি একটা বিন্দু দিয়ে যায় তাহলে ওই বিন্দু দ্বারা ওই বৃত্ত সিদ্ধ হবে। তাহলে যেহেতু এই বৃত্তটা -2 3 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এই বৃত্ত -2 3 বিন্দু দিয়ে কি হবে, সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করে দেই, করে দিলে কত আসছে, -2 - 4 হোল স্কয়ার প্লাস 3 - 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। তাহলে কত হচ্ছে এখানে দেখো 36 প্লাস 4 ইজ ইকুয়াল টু r স্কয়ার। সুতরাং r স্কয়ার ইজ ইকুয়াল টু কত পাইলাম, 40। এই মানটা আমি 2 নঙে বসায় দেই। তাহলে 2 নঙে r স্কয়ার এর মান বসাই, বসালে কি হচ্ছে x - 4 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 40। তাহলে একটু খেয়াল করে, এখানে যদি আমরা সূত্র ফেলা একটু ক্যালকুলেশন করি তাহলে এই বৃত্তটা সাধারণ আকারে চলে আসবে। তাহলে এই হলো আমাদের দ্বিতীয় প্রবলেম। এখন আমরা চলে যাই 3 নাম্বার প্রবলেমে। দেখো 3 নাম্বার প্রবলেমে কি বলছে, একটি বৃত্ত 0 0 3 0 এবং 0 4 বিন্দুগামী বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাকে এমন একটা বৃত্ত বের করতে বলছে যে বৃত্তটা এই 3টা বিন্দু দিয়ে যায়। তাহলে দেখো, তাহলে আমি যদি এটার চিত্র আঁকতে চাই তাহলে এটার কি কন্ডিশন এখানে আছে একটু খেয়াল করো, যে 3টা বিন্দু দিয়ে যাবে আমার বৃত্ত। তাহলে প্রবলেম নাম্বার 3, দেখো এই যে একটা বৃত্ত বের করতে বলছে, যে বৃত্তটা কি করবে, দেখো এই 0 0 বিন্দু দিয়ে যাচ্ছে, ধরলাম সাপোজ এটা 3 0। চিত্রটা একটু আঁকি, দেখো এই যে দেখো বৃত্তটা 0 0 বিন্দু দিয়ে যাচ্ছে, ধরলাম এটা 3 0 আর এটা হলো কি 0 4। তাহলে এই 3টা বিন্দু দিয়ে যাচ্ছে এমন একটা বৃত্ত বের করতে বলছে। তাহলে আমার প্রশ্ন তোমাদের কাছে যে এখানে কি কেন্দ্র ব্যাসার্ধের কিছু দেওয়া আছে কিনা, উত্তর আসবে কি না, কারণ এখানে কেন্দ্রও দেওয়া নাই ব্যাসার্ধও দেওয়া নাই। তাহলে আমার প্রশ্ন কি ছিল, আমার টেকনিকটা কি ছিল, টেকনিকটা ছিল যদি কেন্দ্র ব্যাসার্ধের কিছুই দেয়া না থাকে তাহলে আমরা কি বৃত্তের সাধারণ সমীকরণ ব্যবহার করে আমরা কি করব, অঙ্কটা সলভ করব। ওকে, তাহলে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ ব্যবহার করে অঙ্কটা সলভ করি। দেখো তাহলে মনে করি বৃত্তের সমীকরণ, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা আগেই ধরে নিব। মনে করি বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণটা কি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হলো আমার কি বৃত্তের সমীকরণ। এখানে দেখো 3টা অজানা রাশি আছে আমার g f c, আর x y তো বৃত্তের সমীকরণে থাকবেই। তাহলে এই 3টা অজানা রাশির মান বের করার জন্য আমার কি 3টা ইকুয়েশন দরকার। তাহলে ওই 3টা ইকুয়েশন বের করার কনসেপ্ট কিন্তু আমার প্রশ্নে দেয়া আছে। কিরকম, আমাকে বলা আছে যে এই বৃত্তটা কি করবে 0 0 3 0 এবং 0 4 বিন্দু দিয়ে যাবে। তাহলে এই 3টা দিয়ে সিদ্ধ করলে আমার 3টা ইকুয়েশন চলে আসবে, ওই 3টা ইকুয়েশন থেকে আমরা মান বের করে লিখবো। তাহলে দেখো প্রশ্ন মতে 1 নং বৃত্ত 0 0 3 0 এবং 0 4 বিন্দুগামী, তাই তো। তাহলে সুতরাং আমি কি লিখতে পারি, যদি 0 0 দিয়ে সিদ্ধ করি তাহলে সব 0 হয়ে যাবে, 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, c ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি, এই একটা ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা, আবার যদি 3 0 বিন্দু দেওয়া যায় তাহলে কত হবে, 3 বসালে 9, পয়ের জায়গায় 0 বসালে 0 প্লাস 6g প্লাস 0 প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো আমরা 9 প্লাস 6g, আবার c এর মান পেয়েছিলাম 0, তাহলে 6g ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, -9। তাহলে g ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, -9/6। তার মানে এটাকে বলতে হবে -3/2। ওকে, আচ্ছা, এবং ফাইনালি দেখো 3 নাম্বার শর্ত কি ছিল, 0 4 বিন্দুগামী। তাহলে 0 4 দিয়ে সিদ্ধ করলে কত হবে, 0 প্লাস 16 প্লাস 0 প্লাস 8f প্লাস 0 ইকুয়াল টু c ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে কি আছে, 8f প্লাস 16 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে 8f ইজ ইকুয়াল টু -16, সুতরাং f ইজ ইকুয়াল টু -2। দেখো এই যে আমার 3টা ভ্যালু বের হয়ে গেছে, g এর ভ্যালুটা পেয়ে গেছি এখানে,
আর সি এরটা পেয়েছি, এফ এরটা পেয়েছি। এখন এই তিনটা ভ্যালু আমি বসাই দিব কোথায়? 1 নং-এ। 1 নং-এ বসাই দিলেই আমার অঙ্ক শেষ। তাহলে এখন 1 নং-এ জিএফসি এর মান বসাই। এখন 1 নং-এ জিএফসি এর মান বসাই। বসিয়ে দিলে কি হচ্ছে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2 into minus 3/2 into x plus 2fy that is 2 into minus 2 into y plus c এর মান 0 equal to 0। তাহলে বলতে পারতেছি কত, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 কাটো মাইনাস 3x মাইনাস 4y is equal to 0। তাহলে এইটাই হয়ে গেল আমার কি নির্ণীয় বৃত্তের সমীকরণ। এটা হলো আমার কি নির্ণীয় বৃত্তের সমীকরণ, যেটা আমার কি আনসার। ওকে, এখন এই অঙ্কটাই দেখো আমরা আরেকটা প্রসেসে করি, ওইটাও বেশ ভালো, একটা সুন্দর একটা প্রসেস। দেখো ওইটা আমরা আরেকটা পদ্ধতিতে করি, দ্বিতীয় পদ্ধতি। দেখো দ্বিতীয় পদ্ধতিটা কি হবে, আমি জাস্ট এই দুইটা বিন্দু যোগ করে দিলাম। খেয়াল করো, তাহলে আমি যদি এই দুইটা বিন্দু যোগ করে দেই তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। তাহলে এই ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। দেখো এটা কত, 90 ডিগ্রি, তাতে কোনো সন্দেহ নাই, কারণ এটা কি এক্স অক্ষ, এটা হলো কি ওয়াই অক্ষ। তাহলে এটা 90 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা বৃত্তস্থ কোণ। তাহলে আমি বলতে দিতে পারবো এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এটাকে তখন আমি কি বলতে পারবো, বৃত্তের ব্যাস বলতে পারবো। ঠিক আছে, কারণ এই চাপটাই কিন্তু দেখো বৃত্তের পরিধি থেকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। যেহেতু এই চাপটা বৃত্তের পরিধিতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই চাপের উপর দণ্ডায়মান যে কোণটা সেটা হলো অর্ধবৃত্তস্থ চাপ। এই অর্ধবৃত্তস্থ চাপের কারণে 90 ডিগ্রি হয়েছে। 90 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে এইটাই হয়ে যাবে কি, তার অতিভুজ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে তখন, কারণ অর্ধবৃত্তস্থ যদি হয় তাহলে এইটা ব্যাস হইলেই তো এই বৃত্তটাকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে এইটা যদি ব্যাস হয় তাহলে এই 30 এবং 04 কি একটা বৃত্তের ব্যাসের দুটো প্রান্তবিন্দু। তাহলে আমি ওই ব্যাসের প্রান্তবিন্দুর একটা সূত্র ছিল, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, ওইটা দিয়েও করতে পারি। তো সুতরাং নির্ণীয় বৃত্তের সমীকরণ আমরা এইভাবেও করতে পারি, নির্ণীয় বৃত্তের সমীকরণ। এটা আমরা শর্টকাটে করতে পারি, এই যে y minus y1 into y minus y2 plus x minus x1 into x minus x2 equal to 0। তাহলে কত হলো, y square minus 4y plus x square minus 3x equal to 0। সুতরাং x square plus y square minus 3x minus 4y equal to 0। ওকে, তাহলে আমরা এই পদ্ধতিতেও এই অঙ্কটা আমরা করতে পারবো। তাহলে আমরা এই দুইটা পদ্ধতি মনে রাখবো। নেক্সট আমাদের প্রবলেম নম্বর 4। দেখো প্রবলেম নম্বর 4 কি বলেছে, দেখো বলেছে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষ দুটি ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 এবং 5 একক অংশ ছেদ করে বৃত্তের সমীকরণ। ওকে, তাহলে আমাকে দেখো যে অঙ্কটা দিয়েছে এখানেও কিন্তু আমাকে কেন্দ্র ব্যাসার্ধের কোনো কনসেপ্ট দেয় নাই, দিছে দেখো বলছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, তাহলে মূল বিন্দু দিয়ে যায় সেটা বলছে x ও y অক্ষ দুটি থেকে 3 এবং 5 একক অংশ ছেদ করে বৃত্ত সমীকরণ। তাহলে এখানেও খেয়াল করে দেখো এখানেও কিন্তু কেন্দ্র ব্যাসার্ধ নাই। তাহলে আমরা কি করব, বৃত্তের সাধারণ সমীকরণ থেকে অঙ্ক করব। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা আমার এক নং সমীকরণ। এখানেও তিনটা অজানা রাশি আছে g f c, তাহলে এই তিনটা অজানা রাশির মান আমাকে বের করতে হবে। তার আগে আমি একটু চিত্রটা এঁকে নিই। দেখো দেখো এটাকে যদি বলি x ও x ড্যাশ y ও y ড্যাশ, খেয়াল করো তাহলে মূল বিন্দু দিয়ে যায়, তাহলে এটা মূল বিন্দু, তাহলে আমার বৃত্তটা মূল বিন্দু দিয়ে গিয়েছে। আবার বলছে x অক্ষ থেকে 3 একক, তার মানে এই যে এতটুকু কত, এতটুকু হলো 3। আবার বলছে y অক্ষ থেকে 5 একক, তার মানে এতটুকু কত, 5 একক। তাহলে আমার দেখো এই অঙ্কটা আমার x অক্ষের খণ্ডিতাংশ এবং y অক্ষের খণ্ডিতাংশ দেয়া আছে। তাহলে আমি এই খণ্ডিতাংশ সূত্র ব্যবহার করেও করতে পারি বা বিন্দু বের করেও করতে পারি, আমি সবগুলো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে প্রথম কথা ছিল কি, এর এই বৃত্তটা কি করবে, মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে দেখো যেহেতু এক নং বৃত্ত মূল বিন্দুগামী, সুতরাং আমি বলতেই পারতেছি 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস c ইজ ইকুয়াল টু 0। তার মানে c ইজ ইকুয়াল টু কত, 0। দেখো একটা ভ্যালু আমি পেয়ে গেছি। আচ্ছা, তাহলে বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ কত, বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ এটা আমরা জানি কত, 2√g² - c। এটা আমরা জানি, লিখে দিতে পারো, আমরা
জানি। আর বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিতাংশ কত 2√f² - c। তাহলে দেখো প্রশ্ন মতে কি বলেছে, প্রশ্ন মতে বলেছে যে x অক্ষের খণ্ডিতাংশ কত 3। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি g² - c = কত 3/2। তাহলে কত হচ্ছে দেখো হোল স্কয়ার করলে g² - c = 9/4। তাহলে c এর মান তো 0, 9/4। তাহলে g = কত +-3/2। এখন এখানে একটু কথা আছে, g এর মানকে দুইটাই গ্রহণযোগ্য কিনা। তুমি একটা জিনিস চিন্তা করো, যেহেতু এইখানে আমার কেন্দ্র, কেন্দ্র যদি এখানে হয়, কারণ আমাকে প্রশ্ন ডিরেক্ট বলে দিয়েছে x ও y অক্ষ দুটার ধনাত্মক দিক হতে, মানে x অক্ষের ধনাত্মক দিক এবং y অক্ষের ধনাত্মক দিক। যেহেতু x এবং y এর ধনাত্মক দিক হতে কাটতেছে আমার বৃত্তটা, তাহলে আমার কেন্দ্র অবশ্যই ফার্স্ট চতুর্ভাগে থাকবে। তো ফার্স্ট চতুর্ভাগে যদি থাকে তাহলে আমার কি কেন্দ্রের ভুজকুটি দুটোই পজিটিভ হইতে হবে। তাহলে খেয়াল করে দেখো যে এই বৃত্তের কেন্দ্র কত -g - f। তাহলে এটা যদি পজিটিভ হইতে চাই তাহলে অবশ্যই এখানে কি মাইনাস থাকতে হবে, এখানে মাইনাস থাকতে হবে। তাহলে g এর মানটা নেগেটিভ আসতে হবে। তাহলে এখানে দেখো এখানে g = 3/2 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। সুতরাং আমি কি বলবো, g = -3/2। তাহলে এই যে দেখো g এর মান পাইলাম। আচ্ছা, একই ভাবে আমরা যদি বলি y অক্ষের খণ্ডিতাংশ কত দেওয়া ছিল f² - c = 5। তাহলে f² - c = কত হবে 5/2। আচ্ছা, f² - c তাহলে কত হবে 25/4। আচ্ছা, তাহলে এখানে হবে f² আর c এর মান 0, এখানে হবে 25/4। আর এখানে f এর মান আসবে কি +-5/2। তাহলে এখানেও দেখো যে বলতে পারবো যে f = 5/2 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। সুতরাং f = কত হবে -5/2। কারণ আমি যদি f +5/2 নেই তাহলে কেন্দ্রটা থার্ড চতুর্ভাগে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করি, c এর মান জানি, g এর মান, f এর মান জানি, এগুলো আমরা বসিয়ে দেই। তাহলে 1 নং এ gfc এর মান বসিয়ে দেই। দেখো তাহলে কি আসে, 1 নং এ gfc এর মান বসাই। বসাইলে কি হচ্ছে দেখো x² + y² + 2gx। তাহলে g এর মান -3/2, তাহলে মাইনাস থাকবে কত 3x -5/2 -5y + c এর মান 0 = 0। তাহলে দেখো এটা আমার নির্ণয় বৃত্তের সমীকরণ, এবং এর কেন্দ্র দেখো তুমি এটাকে যদি -2 দিয়ে ভাগ করো তাহলে ফার্স্ট চতুর্ভাগে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হলো এই খণ্ডিতাংশের সূত্র দিয়ে যদি আমরা এই অঙ্কটা করি। এখন এটাকে আমরা আরো একটু শর্ট করে করি। দেখো আর একটু শর্ট করে কিভাবে করতে পারি, খেয়াল করো। আমাকে বলছে যে বৃত্তটা x অক্ষের ধনাত্মক দিক হতে 3 একক এবং y অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ ছেদ করবে। তার মানে কি, এটা এই 30 বিন্দু দিয়ে গেছে, কারণ মূল বিন্দু দিয়ে গেছে এবং x অক্ষ থেকে 3 একক ছেদ করছে। তার মানে এই দূরত্বটা 3। তাহলে এই দূরত্ব যদি 3 হয় তাহলে ভুজটা হলো 3 আর x অক্ষের উপরের জন্য কোটি শূন্য, তাহলে 30। আবার y অক্ষ থেকে 5 একক কাটছে, তার মানে 8টুক। তাহলে 8টুক যদি কাটে থাকে তাহলে এই দৈর্ঘ্যটা হলো কত, y এর মান 5। আর যেহেতু x অক্ষের উপর y অক্ষের উপর, তাহলে কোটি ভুজ শূন্য আর কোটির মান কত 5। তাহলে আমি বলতে পারবো না, এটা লিখবো এভাবে, যেহেতু বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায় এবং x ও y এর ধনাত্মক দিক হতে 3 ও 5 একক অংশ ছেদ করে, সুতরাং বৃত্তটি 0 0 3 0 এবং 05 বিন্দু হবে। পারি বলতে? তাহলে দেখো এখন দেখো এটা কি একদম আমার আগের অঙ্কটা হয়ে গেল না, যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে বৃত্তটা এই 3টা বিন্দু দিয়ে যায়, সেম 3 নম্বর অঙ্ক। তাহলে ওই 3 নম্বর অঙ্কের নিয়ম দিয়ে এখন তুমি এটা করে ফেলতে পারো, এবং 3 নম্বর অঙ্কে যে দুইটা নিয়ম অ্যাপ্লাই করেছিলাম ওই দুইটা নিয়ম দিয়েও করতে পারো, ওই যে ওইভাবেও করতে পারো। যেহেতু এটা মূল বিন্দু তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে কি তোমার বেশ হলে বেশের প্রান্ত বিন্দু ধরে তোমরা কি অঙ্কটা করে ফেলতে পারো। তাহলে এই ছিল আজকের আমাদের প্রবলেম। আমরা কিন্তু প্রতিটা নিয়মের একটি করে অঙ্ক করে দিচ্ছি, বাকি অঙ্কগুলো অবশ্যই তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে তোমরা ইনবক্সে যোগাযোগ করবা, আশা করি প্রবলেম সলভ করতে পারবো। তবে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তোমরা ঘরে থাকবে,
নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।